গল্পের শুরুতে আইরিন নামে একটি মেয়েকে দেখা যায়। ও বলছে, জীবনে এমন কিছু আছে যেগুলো কখনো দেখতে নেই। আমি জন্ম থেকে এই লাল রেখাগুলো দেখে আসছি। প্রথমে বুঝতে পারিনি, বড় হওয়ার পর বুঝতে পেরেছি এগুলো কি। এই রেখাগুলো কি শুধু আমি একাই দেখতে পাই, নাকি আরও কেউ দেখতে পায়? এই রেখাগুলোর মানে এটাই যে যার মাথার উপরে যতগুলো রেখা আছে সে ততগুলো রিলেশনে আছে। আমি একদিন আমার বাবার মাথায় দেখেছিলাম। আমি আমার ডায়েরিতে এই রেখাগুলো দিয়ে নিজের মনের ভাবগুলো প্রকাশ করতাম, আর আমার মা একদিন সেটা দেখে ফেলে এবং বুঝতে পারে আমার বাবা অন্য কারোর সাথে রিলেশনে লিপ্ত আছে, যার কারণে সে আমার বাবাকে মেরে পালিয়ে যায়। এরপর থেকে আমি অনেকবার মরে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু মরতে পারিনি। বুঝতে পারলাম আমি মারা যাব না সহজে। এরপর আমি সিদ্ধান্ত নিলাম এই রেখাগুলো আসলে কে সৃষ্টি করেছে। এই লাইনগুলোর পুরো রহস্য বের করব। আইরিন বেশিরভাগ সময়ই ঘরেই থাকতো। সানা ওই স্কুলে যাচ্ছে, আর ওর চাচা নাম হান। সে বলছে, আমার গাড়িতে ওঠো, তাহলে তাড়াতাড়ি যেতে পারবে। সানা বলে, আমি বলেছি তো উঠবো না, তো উঠবো না। এরপর দেখা যায় হান একজন পুলিশ অফিসার। দেখা যায় সানা অনেক শান্ত প্রকৃতির একটা মেয়ে ছিল। স্কুলের মেয়েরা ওকে অনেক মারধর করছিল। এরপর কিউ নামে একটা মেয়ে চলে আসে, আর সে সানাকে মারতে থাকে। বলেছিলাম আমাকে আজকে 8,000 টাকা দিবি, কিন্তু তুই 1 পয়সা মানিসনি। শুনেছি তোর চাচা নাকি পুলিশ অফিসার, সেই জন্য তোর এত দেমাগ। অনেক মারার পরে বলে, এই বিষয়ে যদি কেউ কিছু জানতে পারে তবে তোকে এখান থেকে ফেলে দিব। দেখা যায় হান একটা খুনের ইনভেস্টিগেশন করতে এসেছে। মহিলার বয়স 30, গায়ে কোনো ক্ষত চিহ্ন নেই। তাহলে কিভাবে মারা গেল? খোঁজ নিয়ে দেখা যায় গতকাল রাতে শুধুমাত্র বাসায় একজন ডেলিভারি ম্যান এসেছিল, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় সে কিছুই করেনি, টাকা পয়সাও নেয়নি। তাহলে কিভাবে মারা গেল? তখন হান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি কি জানো সে কোনো রিলেশনে ছিল কিনা? তার অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, 1 বছর আগে সে রিলেশনে ছিল, তবে তার সাথে ব্রেকআপ হয়েছে। এরপর দেখা যায় আইরিন টিভিতে নিউজ দেখছিল। নিউজে সেই লোকেশনটা দেখানো হয়েছিল যেখানে মহিলাটা মারা গিয়েছিল। আইরিন ভিডিওতে দেখতে পায় সেখানে একটা ডেলিভারি ম্যান ঢুকেছিল এবং তার মাথায় শুধুমাত্র একটা লাইন ছিল। আইরিন তখন বলে, এই যুগে 4-5টা লাইন থাকা মানে 4-5টা রিলেশন করা, আর সেটা স্বাভাবিক। একটা মাত্র লাইন শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদের উপরই থাকতে পারে যারা অনেক সৎ, আর আমার মায়ের মতো অনেক ভালো হয়ে থাকে, শুধু একজনকেই ভালোবাসে। যখন তারা জানতে পারে তাদের বিশেষ মানুষ তাদেরকে ঠকিয়েছে, তখন তারা এই খুনের পথটাই অবলম্বন করে। এরপর স্কুলের দৃশ্য। সানা স্কুলে আসে নাই, আর কিউ সানার ডেস্ক চেক করে দেখে সেখানে ওর ড্রেস আর একটা লাভ লেটার লেখা, যেটা দেখে কিউ মজা পাচ্ছিল, কিন্তু কি লেখা ছিল সেটা দেখানো হয় না। এরপর আইরিন দেখতে পায় সেই হেলমেট পরা লোকটা তার পাশের ফ্ল্যাটে এসেছে। তখন আইরিন বুঝতে পারে এই লোকটা হয়তো এবার এই মেয়েটাকেই টার্গেট করবে মারার জন্য। এটা দেখে আইরিন পুলিশকে কলও করেছিল। দেখা যায় সানা ওর চাচাকে এসে বলছে, চাচা তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো? ওর চাচা ওকে 8,000 টাকা দেয় আর বলে কাল আবার দিব। সানা বলে, তুমি আমাকে কত টাকা দিতে পারো? তখন ওর চাচা খেয়াল করে দেখে সানার গায়ে মারের দাগ। সানা কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। হান দেখে তার পাশের ফ্ল্যাটের পর্দা সরানো। এটা ছিল আইরিনের ফ্ল্যাট। হান ভাবে, এই মেয়েটাকে আমি কখনো এখান থেকে পর্দা সরাতে দেখিনি, তবে আজ কেন পর্দা সরানো? তখন হান পুলিশে ফোন করে বলে, কাল আমাদের কাছে রিপোর্ট এসেছিল যে একটা মেয়ে তার পাশের ফ্ল্যাটে হেলমেট পরা একজনকে দেখেছে। তার অ্যাড্রেসটা কি দেওয়া যাবে? অ্যাড্রেসটা পাওয়ার পর হান বুঝতে পারে এটা আইরিনের অ্যাড্রেসই ছিল। এরপর হান আইরিনের বাসার সামনে চলে আসে। আইরিন তার দরজা দিয়ে দেখে হানের মাথায় একগুচ্ছ লাইন। আইরিন বলে, এত বেশি লাইন এই প্রথম আমি কারো মাথায় দেখলাম, নিশ্চয়ই এই লোকটা অনেক বেশি খারাপ হবে। হান বেল চাপলেও আইরিন দরজা খোলে না। পাশের ফ্ল্যাটের একজন এসে বলে, আসলে এই মেয়েটাকে সবাই এই এলাকায় ঘরকুনো বলেই ডাকে। সে কখনোই ঘর থেকে বের হয় না, প্রয়োজন হলে তবে সে বেরিয়ে কিছু নিয়ে নিবে। অবশেষে আইরিন দরজার কোণা দিয়ে হানকে বলে, আসলে আমি কালকে ভুল ইনফরমেশন দিয়েছিলাম, আমার মনে হয়েছিল মেয়েটা বিপদে আছে, আর কিছু না। হান বলে, আজকালকার বাচ্চাদের কি একটা অবস্থা। এটা বলে হান চলে যায়। এরপর সানাকে দেখা যায় ও একটা এটিএম বুথের সামনে বসেছিল। কিউ ওকে মেসেজ করেছে, কাল যদি টাকা না নিয়ে আসিস তবে তোর রক্ষা নেই। সানা দেখে একটা মহিলা এটিএম বুথ থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে। সানা মহিলাটির পিছু নেয়, কারণ ওকে টাকা ম্যানেজ করতেই হবে যদি ও কিউয়ের থেকে বাঁচতে চায়। কিন্তু সানা টাকা ম্যানেজ করতে পারে না। হানকে তার অ্যাসিস্ট্যান্ট বলছে, স্যার, মহিলাটার বয়ফ্রেন্ডের খোঁজ পেয়েছি, তার নাম জুম্মিন, আর সে আপনার বাসার সামনের বিল্ডিংয়েই থাকে। কি অদ্ভুত, তাই না? হান বলে, তুমি কি লোকটার ফটো দেখাতে পারবে? লোকটার ফটো দেখে হানের মনে পড়ে আইরিনের খোঁজে যখন গিয়েছিল তখন এই লোকটাই ওকে আইরিনের ব্যাপারে বলেছিল। তখন হানের কাছে হাসপাতাল থেকে ফোন আসে। হান তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। দেখে ওর বাবা ছাদে ঘোরাঘুরি করছে।
সুইসাইড করবে এরকম। তখন হান বলে, তুমি যদি কাজটা ঠিক করতে তাহলে ভালো হতো বাবা। বোঝা যায় হানের তার বাবার প্রতি অনেক অভিমান আছে। দেখা যায় হানের অ্যাসিস্ট্যান্ট জুম্মিনের বাসায় আসে তার সাথে দেখা করার জন্য। অনেকবার বেল চাপে কিন্তু দরজা খোলে না। অবশেষে সে একাই ঢুকে পড়ে। দেখে সবগুলো রুম ঠিকঠাক মতো থাকলেও একটা রুম একটু অস্বাভাবিক, কেমন যেন গা শিউরে ওঠার মতো অবস্থা। হানের অ্যাসিস্ট্যান্ট বিষয়টা হানকে জানানোর জন্য ফোন করে, ঠিক তখনই জুম্মিন এসে ওকে মেরে ফেলে। হান বুঝতে পারছে না কি হলো। এবার জুম্মিন বলে, আর মাত্র একটা বাকি। তার মানে জুম্মিন এখন সেই মেয়েটাকে মারবে যার সাথে আইরিন ওকে দেখেছিল। জুম্মিন মেয়েটাকে মারতে চলে আসে আর আইরিন এইসব বুঝতে পেরে সে মেয়েটাকে বাঁচানোর জন্য চলে আসে। এখানে বোঝা যায় জুম্মিনও আইরিনের মতো সেই রেখাগুলো দেখতে পায়। জুম্মিন মেয়েটার গলা চেপে ধরে বলে, বিশ্বাসঘাতকদের আমি একদম পছন্দ করি না, তাদের মরে যাওয়া উচিত। তখন ওখানে আইরিন চলে আসে একটা চাকু নিয়ে। জুম্মিন বলে, তুমি আমাকে মারতে চলে এসেছো? তুমি ঘর কোনা সেই মেয়েটা না? তোমার সেই সাহস আছে? এটা বলে আইরিনকেও ছুরি দিয়ে আঘাত করে। আইরিন পড়ে যায়। মেয়েটা আইরিনকে বাঁচানোর জন্য এগিয়ে আসছিল, জুম্মিন আবার মেয়েটাকে মারতে যায়। তখন আইরিন উঠে আবার যখন জুম্মিনকে মারতে আসবে তখন সেখানে হান চলে আসে আর জুম্মিনকে গুলি করে। জুম্মিন মারা যায়। এরপর মেয়েটাকে হসপিটালে ভর্তি করানো হয়। এরপর আইরিন একা একা ভাবছিল, এই প্রথম আমার মনে হচ্ছে এই লাইনগুলো দেখার কারণে আমিও কারো জীবন বাঁচাতে পারি। এখন আমার কি করা উচিত? ঠিক তখনই একটা আননোন নাম্বার থেকে ওর কাছে মেসেজ চলে আসে। লেখা আছে, আমিও তোমার মতো স্লাইন দেখতে পাই, তোমার সাথে আমার এই মুহূর্তে দেখা করাটা জরুরি। দেখা যায় সুন্দর একটা সকাল। আইরিন ভাবছে আমারও সানার মতো স্কুলে যাওয়া উচিত আর সবকিছু ভুলে যাওয়া উচিত। ও সানার সাথে স্কুলে চলে আসে। সানা স্কুলে এসে দেখে বাজে মেয়েগুলো সানার নামে বোর্ডে আজে বাজে লিখছে। সানা একটু আপসেট হয়ে যায়। তখন কিউ ওর সেই লাভ লেটারটা বের করে বলে, তোমরা কি জানতে চাও সানা একজনকে ভালোবাসে? আর ও কি লিখেছে? ও লিখেছে, প্রিয় জিউন, যদিও আমি তোমাকে চিনি না কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। এইসব কথা সানা সহ্য করতে না পেরে কিউয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর কিউ অনেক রেগে সানাকে মারা শুরু করে দেয় আর বলে, তোর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলা? তখন সেখানে ক্লাস টিচার চলে আসে, নাম লি। সে স্বাভাবিকভাবে সবাইকে শান্ত হতে বলে এবং সিটে বসতে বলে, কিন্তু কিউ তারপরও সানাকে মেরে যাচ্ছিল। তখন মিসেস লি রেগে চুলের মুঠি ধরে ইউকে সেখান থেকে সরিয়ে দেয় আর সানাকে তার রুমে নিয়ে আসে। সানাকে বলে, ওরা তোমার সাথে খারাপ বিহেভ করলে তুমিও যদি ওদের সাথে সেম বিহেভ করো তাহলে তুমি কখনোই ন্যায় বিচার পাবে না, কোনো টিচার তোমাকে ভালোবাসবে না। তখন সানা শুধু বলে, আমি ওকে মেরে ফেলবো। কথাটা আসতে বলায় মিস ঠিক মতো শুনতে পায় না। তারপর সানা বলে, আমি এখন বাড়ি যেতে চাই। ও বাড়ি চলে আসছে। তারপর দেখে ওর ডেস্কে একটা চশমা, যে চশমাটা ছিল জুম্মিনের। এখন কথা হলো, জুম্মিন তো মারা গেছে, তাহলে ওর চশমা এখানে কিভাবে আসলো? এটা আমরা পরে জানতে পারবো। দেখা যায় হানের অ্যাসিস্ট্যান্ট হানকে বলছে, তুমি কিভাবে আমাকে একা একা সেই সাইকোটার বাড়িতে পাঠাতে পারলে? তোমার একবারও মনে হলো না আমার বিপদ হতে পারে? হান বলে, আসলে আমি আমার বাবাকে দেখতে গিয়েছিলাম, তাই তোমার সাথে যেতে পারি নাই। ওর অ্যাসিস্ট্যান্ট বলে, আমি খোঁজ নিয়ে দেখেছি, ছেলেটা ছোটবেলা থেকেই জোর করে মেয়েদের সাথে রিলেশন করত, হয়তো ও ছ্যাঁকা খাওয়ার কারণে এসব করছে। এরপর হান জুম্মিনের বাসায় আসে আরো কিছু ইনফরমেশন পাওয়ার জন্য। এসে দেখে লাইনের মতো অনেকগুলো রেখা, যেগুলো ও আইরিনের বাসায় দেখেছিল। এরপর দেখা যায় রাতে সানা সেই চশমাটা পরেছে আর তারপর ওর মাথায় ও একটা লাইন দেখতে পায়, যেটা ও ধরার চেষ্টা করে কিন্তু পাচ্ছিল না। তার মানে সানা শুধু একজনকেই ভালোবাসে, যাকে ও লাভ লেটারটা লিখেছিল। এরপর সানা বাইরে বের হয়ে দেখে ওর চাচার মাথায় অনেকগুলো লাইন। এটা দেখে ও ভয়ে চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। হান বলে, এর আবার কি হলো? সানা বাহিরে চলে আসে এবং দেখতে পায় সবার মাথায় অনেক অনেক লাইন। পরের দিন আবার সানা স্কুলে আসছে এবং ওর চাচা আবার ওকে গাড়িতে উঠতে বলে। সানা ওর চাচার মাথার দিকে তাকিয়ে বলে, ছি, এটা বলে চলে যায়। হান বলে, এখানে ছি বলার কি আছে? সানা স্কুলে চলে আসে। সানা দেখে সবার মাথায় অনেক অনেক লাইন, কিন্তু একমাত্র মিস লির মাথায় কোনো লাইন নেই। সানা মনে মনে ভাবে, মিস লি কি এতটাই নিষ্পাপ? যাই হোক, সানা কিউয়ের মাথাতে অনেকগুলো লাইন দেখতে পায় আর সেখান থেকে একটা লাইন ফলো করে জানতে পারে কিউয়ের সাথে তার টিচারের রিলেশন। এরপর সানা ক্লাসে চলে আসে। মিস লি বলে, আজ আমাদের ক্লাসে নতুন একজন স্টুডেন্ট এসেছে, তোমরা পরিচয় হও। নাম শিন। এ হলো আইরিন, নাম পাল্টে শিন রেখেছে। শিন কোনো কথা না বলে চুপচাপ বসে পড়ে। নাম কিউ শিনকে বলে, তুমি কথা বলছো না কেন? তোমার মুখে কি চুইংগাম লাগানো আছে নাকি? তারপরও শিন কোনো কথা বলে না। এরপর হানকে দেখা যায়। সে জুম্মিনের কোচিং সেন্টারের একটা পোস্টার দেখতে পায়। সেখানে জুম্মিনের চোখে একটা চশমা ছিল। হান চশমাটা খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। অবশেষে ও সানার স্কুলে চলে আসে। সেখানে মিসেস লির সাথে তার দেখা হয়। হান বলে, আমি ওয়াংসাং থানা থেকে এসেছি। মিস লি বলে, আপনি কি সানার বাবা? হান বলে, না, আমি ওর চাচা। মিস লি বলে, ও আচ্ছা, তাই তো বলি আপনি অনেক ইয়াং। যাই হোক,
সানা ইদানিং খুব বেশি ডিপ্রেশনে থাকছে। হান বলে আসলে আমি অনেক বেশি ব্যস্ত থাকার কারণে ওর খেয়াল রাখতে পারছি না। যাই হোক, আমি একটা মার্ডার কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এসেছি। হান বলে আপনি কি জুমিনকে চেনেন? উনি 2 বছর আগে এখানেই জব করতো। মিস লি বলে উনি মারা গেছে? জানতাম না তো। হান বলে হ্যাঁ মারা গেছে। আচ্ছা আপনি কি বলতে পারবেন মিস্টার জুমিন কি প্রথম দিক থেকেই চশমা পরতেন? মিসেস লি বলে না, আমি ওনাকে কখনো চশমা পরতে দেখিনি। এরপর দেখা যায় কেউ একটা থাপ্পড় দিয়ে সানার চোখ থেকে চশমাটা ফেলে দেয়। সানা আবার সেই চশমাটা তুলে নিয়ে চোখে দেয়। কেউ আবার সানাকে মারতে যাবে, তখন সানা ওর হাত ধরে ফেলে। কেউ বলে তুমি কি উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছো নাকি? সানা বলে তোমাকে দেবার মতো আমার কাছে কোনো টাকা নেই। এটা শোনার পরে কেউ আবার সানাকে মারতে শুরু করে। তখন ওখানে সিন চলে আসে আর বলে তুমি এসব বন্ধ করো। এরপর সিন আর কিউ এর মধ্যে ঝামেলা লেগে যায়, মারামারি শুরু হয়ে যায়। সিন পড়ে যাবে কিন্তু কিউকে শক্ত করে ধরে রাখে। কিউ ভয় পেয়ে যায়, তারপরে ও উঠে চলে যায়। তখন সানা এসে বলে তুমি আমার বিষয়ে মাথা ঘামিও না, তুমি তোমার মতো থাকো। যাই হোক, হান এবার চলে যাবে। তখন পাশে থেকে সানা ওকে দেখে বলে এই পাগলটা এখানে আবার কি করছে। এরপর হান একটা বাড়ি চলে আসে আর ওর পরিচয় দেয়। তারপর জুমিনের ছবি দেখিয়ে বলে জুমিন প্রতিদিন এখানে আসতো, আপনি কি ওর ব্যাপারে কিছু জানেন? বাড়ির লোকটা বলে হ্যাঁ, লোকটা আসতো কিন্তু চুপচাপ বসে থাকতো, খেতেও চলে যেত, কারোর সাথে মিশতো না। তবে হ্যাঁ, মাঝে মাঝে বসে বসে সে কিছু একটা ফিস করে গণনা করতো, এই যেমন 1, 2, 25, 30 এরকম। হান সেখান থেকে চলে যায়। এদিকে সানা কিউকে ফলো করছিল। কিউ তার ক্লাস টিচারের সাথে ডেটে আসে আর সানা এটা ভিডিও করে নেয়। কিউ ওর টিচারকে বলে ক্লাসে আপনি আমাকে না দেখার ভান করে কিভাবে থাকেন, এই ফিলটা অনেক মজার। তারপর তারা দুজন একটা হোটেলে ঢুকে যায়। এই ভিডিওটা দেখে মনে মনে বলে এবার তো খেলা জমবে। ভিডিও কিউয়ের কাছে পাঠিয়ে দেয়। কিউ তখন বলে তুমি হয়তো জানো না আমি এখনো নাবালক, তাই এইসব ভিডিও দিয়ে আমার কিছুই হবে না। এরপর স্কুলে সব টিচাররা আলোচনা করছিল কোনো এক টিচার তার স্টুডেন্টকে নিয়ে ভাগিয়েছে। এই কথা টিচার জিনের কানে চলে আসে আর সে চিন্তায় পড়ে যায়, কারণ সে যে কিউ এর সাথে রিলেশনে আছে এটা যদি কেউ জানতে পারে তাহলে কি একটা অবস্থা হবে। একটু পর সানা তাকে গতকালে সেই ভিডিওটা সেন্ড করে। ভিডিওটা দেখে টিচার জিন তো অনেক বেশি ঘাবড়ে যায়। একটু পরে সেখানে মিস লি চলে আসে আর বলে স্যার ক্লাসের সময় হয়ে গেছে, আপনি ক্লাসে যাবেন না? জিন বলে হ্যাঁ যাব। সানা জিনকে বলেছে আমাকে $20,000 দিতে হবে। শিন আর সানা কথা বলছিল। শিন বলে $20,000 মাত্র? এটা খুব কম হয়ে গেল না? সানা বলে কি বলো, এটা অনেক টাকা। এই টাকা দিয়ে আমি একটা বাসা ভাড়া নিব আর সেখানে একা একা স্বাধীনভাবে থাকবো। শিন বলে তাহলে তোমার চাচার কি হবে? সানা বলে ওই চাচার প্রতি আমার আর কোনো আগ্রহ নাই, সে জাহান্নামে যাক। এরপর জিন আর কিউ আলাদাভাবে কথা বলছিল। কিউ বলে আপনি কি জানেন এই কাজটা কে করেছে? সানা করেছে। জিন বলে সানা তোমাদের ক্লাসে পড়ে না, তুমি কি ওকে আমাদের ব্যাপারে কিছু বলেছিলে? কিউ বলে আমিও আপনার মতো ভিকটিম, কিভাবে জানবো? এর পরের দিন দেখা যায় সানা সব স্টুডেন্টদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছে আর টিচারদের টেবিলেও রেখে দেয়। এরপর থেকে সানা যেন অনেক সাহসী হয়ে গেছে। এরপর সানা আর শিন ওয়াশরুমে কথা বলছিল। সানা তার চশমাটা নিচে রেখেছে। সিন চশমাটা দেখে বলে তুমি এই চশমাটা তো আগে পড়তে না? সানা নর্মালি বলে হ্যাঁ পড়েছি, আর এটা নর্মাল একটা চশমা। শিন বলে না, এই চশমাটা পরে তুমি সেই লাইনগুলো দেখতে পাও। সানা বলে তুমিও কি সেই লাইনগুলো দেখতে পাও? তাহলে বলো তো আমার মাথায় কয়টা লাইন? শিন বলে তোমার মাথায় একটা লাইন। শিন সবটা বলে। সানা একটু ঘাবড়ে যায়। তারপর সিন বলে তুমি সত্যি করে বলো চশমাটা কোথায় পেয়েছো? সানা বলে আসলে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, এই চশমাটা আমি আমার ডেস্কে পেয়েছি। এরপর দেখা যায় সানা ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে। এরপর সানা জিউনের সাথে ঘুরে বেড়াচ্ছিল আর ওকে ফলো করছিল কিউ। একটা সময় সানা জিউনের সাথে ঘুরতে অন্যমনস্ক হয়ে গেলে কিউ ওর ব্যাগ থেকে সেই চশমাটা নিয়ে নেয়। আসলে কিউ ওয়াশরুমে সিনের সাথে সানাকে কথা বলতে শুনেছিল। সানা এক পর্যায়ে ওর ব্যাগ চেক করে দেখে সেই চশমাটা আর নেই। ও অনেক বেশি ঘাবড়ে যায়। এদিকে কিউ তো চশমাটা পেয়ে সবকিছু দেখছিল আর এনজয় করছিল। সানা বাহিরে এসে শিনকে ফোন করে আর বলে আমার চশমাটার ব্যাপারে তুমি ছাড়া কেউ জানে না, তুমি আমার চশমাটা নিয়েছো, তাড়াতাড়ি কলেজের ছাদে চলে এসো। শিন ভাবছিল হঠাৎ কলেজের ছাদে কেন যেতে হবে। আসলে টিচার সানাকে কলেজের ছাদে টাকা দেওয়ার জন্য ডেকেছিল। টিচার সানাকে বলে প্লিজ সানা তুমি এটা করো না, আমার একটা বেবি আছে আর কিছুদিন পর আমার আরও একটা বেবি পৃথিবীতে আসবে। যদি এটা সবাই জেনে যায় তবে আমার চাকরিটা চলে যাবে, তখন আমি কি করব? সানা বলে তোমরা সবাই দেখেছো কেউ আমাকে কতটা বুলি করতো, কিন্তু তোমরা কখনোই কিছু বলনি। টিচার বলে আসলে ওর বাবা অনেক রিচ পারসন ছিল, যার কারণে আমরা কেউ কিছু বলতে পারিনি। ঠিক তখনই টিচার জিনের ফোনে তার ওয়াইফের মেসেজ আসে। সে নাকি সবটা জানতে পেরেছে। তার ওয়াইফ লিখেছে তুমি এটা কি করে করতে পারলে। এই মেসেজটা পাওয়ার পর টিচার জিন তো অনেক রেগে যায় আর ভয়ঙ্করভাবে সানার দিকে এগোতে থাকে আর বলে তুমি নিশ্চয়ই এই কাজটা করেছো।
তুমি কেন করলে এটা? এদিকে শিন দৌড়ে আসছিল। শিন এসে দেখে সানা ছাদ থেকে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি ওকে হসপিটালে ভর্তি করা হয়। ওইখানে হান চলে আসে। হান শিনকে বলে, সানা কোথায়, আর তুমি এত রাতে স্কুলে কেন গিয়েছিলে? শিন বলে, আমি শুধু সানাকে খুঁজতে গিয়েছিলাম, আর গিয়ে দেখি ও ছাদ থেকে পড়ে যাচ্ছে। আর কিছু জানি না, তবে আমি এটুকু বলতে পারি ও কখনোই আত্মহত্যা করতে পারে না। পরের দিন স্কুলে টিচার জিন আসে নাই। টিচাররা সব আলোচনা করছে এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে সানা সুইসাইড করেছে, কিন্তু মিস্টার জিন কেন আসে নাই? শিন স্কুলে এসে দেখে ওই দিন কেউ আসে নাই। তখন সবাই বলাবলি করছিল এমন একটা দিনে আজকে কেউ আসে নাই, কিন্তু কেন? মিস লি বলে, আসলে সব দোষ আমার, আমি স্টুডেন্টদের ওপর খেয়াল রাখতে পারিনি, যদি রাখতাম তাহলে এমন ঘটনা ঘটতো না। এরপর প্রিন্সিপাল টিচার সান তাকে বলছে, তোমার বিয়ের কি হলো? সান বলে, বর্তমানে বিয়েটা ক্যান্সেল করেছি। সান এখানকার টিচার হলেও সে খুব সাদামাটা ভাবেই থাকতো। তার কাজ এই স্টাফ রুমের ভিতরেই সীমাবদ্ধ ছিল। যাই হোক, তিনি এই স্কুলে আর আছে মাত্র 7 দিন, কারণ 7 দিন পর সে কানাডায় চলে যাবে, আর এই 7 দিনের জন্য সে তার বোনের বাসায় থাকবে। এরপর দেখা যায় সিন ছাদে এসেছে, আর সেই জায়গার দিকে তাকিয়ে আছে যেখানে সারা পড়ে গিয়েছিল। তখন সেখানে একটা মেয়ে চলে আসে। ও বলে, তুমি প্রমাণ খুঁজছো তাই না? সে আসলে সুইসাইড করার মতো মেয়ে না। তোমার কি একবারও মনে হচ্ছে না আজকে কিউ কেন স্কুলে আসে নাই? এর মধ্যে কোনো রহস্য গন্ধ পাচ্ছ না? শিন বলে, তুমি কে? মেয়েটা বলে, আমার নাম সুহা। সে আরো বলে, ধরে নিলাম সে সুইসাইড করেছে, তাহলে ফেসে যাবে কারা তুমি জানো? তার কাছের মানুষগুলো, আর তার মধ্যে তুমিও আছো। শিন বলে, তুমি বোধহয় ভুলে গেছো, সারা এখনো মরে নাই। শিন এরপর থেকে ওই রকম চশমা দেখলেই চেক করতে থাকে যে এটা আসলে ওই চশমা কিনা। এদিকে দেখা যায় মিস্টার সান তার ডেস্কে একটা চশমা পায়, আর মিস লিকে জিজ্ঞেস করে, এই চশমাটা কার? মিস লি বলে, তোমার ডেস্কে ছিল, হয়তো তোমার, পরে নাও, তোমাকে অনেক স্মার্ট লাগবে। সান চশমাটা পরে নেয়। ঠিক সেখানে হান চলে আসে। সান হানকে দেখে তো শক। হান মিস লিকে বলে, তোমার কি মনে হয় ও সুইসাইড করতে পারে? যদি সুইসাইড করার হতো তাহলে ও আমার বাসাতেই করতে পারতো। মিস লি বলে, যদি এখানে আমার কিছু করার থাকে তাহলে আমি অবশ্যই করব। হান মিস লিকে বলে, যে মেয়েটা সানাকে বুলি করতো সে এখন কোথায়? মিস লি বলে, শুনেছি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর হান সানার বয়ফ্রেন্ডের ছবি দেখিয়ে বলে, এই ছেলেটাকে কি আপনি চেনেন? মিস লি তেমন কিছুই বলতে পারে না। এরপর হান জিউনের সাথে দেখা করতে আসে আর বলে, তোমার সাথে সানার সম্পর্কটা কি? জিউন বলে, কিছুই না। হান বলে, তাহলে তোমরা সেদিন একসাথে কি করছিলে? জিউন বলে, আসলে সানা হঠাৎ করে অনেক বেশি সাহসী হয়ে যায়, আর কিউরিসিটি থেকে আমি ওর সাথে মিশছিলাম। ও জোর করে আমাকে ঘুরতে নিয়ে এসেছিল, আমি ওর সাথে ছিলাম। তারপর ও আমাকে জোর করে কিস করে। এরপর সারাদিন আমরা একসাথে ঘুরি, আর তারপর হঠাৎ ওর কিছু একটা হারিয়ে যায়, ও চলে আসে। ব্যাস এটুকুই। দেখা যায় হান সারাদিন সানা কোথায় কোথায় ঘুরেছে তার সিসিটিভি ফুটেজ দেখছিল। সেখানে হঠাৎ ও কিউকে দেখতে পায়। এদিকে টিচার সান চশমা পরে তার দুলাভাইয়ের মাথায় সেই লাইনগুলো দেখতে পাচ্ছিল, অনেকগুলো লাইন, শুধু একটা তার বোনের দিকে। সানের দুলাভাই বলে, তোমার বিয়ের কি হলো, তুমি ক্যান্সেল কেন করে দিলে? সান বলে, আসলে আমি জানতে পেরেছি মেয়েটা আমাকে দেখে অন্য সবার সাথে পরকীয়া করছিল, তাই বিয়েটা ক্যান্সেল করেছি। ওর দুলাভাই বলে, একদম ঠিক করেছো, বিয়ের আগে সবকিছু খোঁজখবর নিয়েই বিয়ে করা উচিত। এরপর ডিনার শেষে সান আর ওর দুলাভাই কোথাও একটা লিফটে করে যাচ্ছিল। ওর দুলাভাইয়ের ফোনে কন্টিনিউ মেসেজ আসতে থাকে। ওর দুলাভাই বলে, এই অফিসের লোকজনের আর কোনো কাজ নেই, সারাক্ষণ শুধু মেসেজ করা? তখন সান ওর দুলাভাইয়ের লাইনগুলোর সাথে একটা কানেকশন দেখতে পায় চতুর্থ তলার। সান চতুর্থ তলায় নেমে যাবে, ওর দুলাভাই ওকে আটকে বলে, আরে তুমি কোথায় যাচ্ছ, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরপর দেখা যায় ওই দিন রাতে সান ওর বোনের সাথে শপিং এ গিয়েছিল। এসে দেখে চতুর্থ তলার একটা পার্সেল পঞ্চম তলায় রেখে গেছে ভুল করে। সান সেই পার্সেলটা দিতে গিয়ে দেখে ওর দুলাভাইয়ের সাথে যার পরকীয়া আছে সে অন্য একজনের সাথে শপিং এ গিয়েছিল। লাউ ঠালা, কি আর করবে, সান পার্সেলটা দিয়ে বাসায় চলে আসে। তারপর ওর বোনকে বলে, আপু তুমি কি এই বিয়েটা করে খুশি? ওর বোন বলে, হ্যাঁ, আর 10টা মানুষ যেভাবে খুশি থাকে আমিও তেমনটাই খুশি। এরপর দেখতে পারি টিচার জিন আর কিউ এর সেই ভিডিওটা কেউ একজন স্কুলের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। সবাই এটা নিয়ে আলোচনা করছিল, কারণ বিষয়টা ভাইরাল হয়েছে। দেখা যায় টিচার জিন সুইসাইড করেছে এবং সে লিখেছে, আমি ওয়াংসাং স্কুলের একজন টিচার। গত কিছুদিন আগে আমার সাথে এক স্টুডেন্টের অবৈধ একটা সম্পর্ক তৈরি হয়। আমার সুন্দর একটা ফ্যামিলি ছিল, আর তার জন্য আমার খুব খারাপ লাগছিল। নিজের অপরাধ বোধ থেকে নিজেকে ক্ষমা করতে পারিনি, তাই সুইসাইড করলাম। তখন হানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বডিটা 3 দিন হলো পড়ে আছে, আমাদের তদন্ত করা উচিত। হান বলে, উনি মারা গেছে 3 দিন হলো, অথচ স্কুলের ওয়েবসাইটে ছবিটা প্রকাশ পেল আজকে। তার মানে মিস্টার জিন জানতেন এই ব্যাপারটা অন্য কেউ জানে, আর সে এটা প্রকাশ করবে, তাই সুইসাইড করেছে। আমাদের এই বিষয়ে আরো বেশি তদন্ত করা উচিত। এদিকে দেখা যায় সুয়া ক্লাস ক্যাপ্টেনকে সাথে করে নিয়ে শিনকে খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছে। রাস্তায় হানের সাথে দেখা হয়ে যায়। হান শিনকে বলে,
চলে আসো, আমরা সারাকে দেখতে যাব। তখন সোহা বলে, আপনি কে? সিন এই মাত্র প্রথমবারের মতো ফ্রেন্ডদের সাথে খেতে যাচ্ছে, আর আপনি ওকে ডিস্টার্ব করতে এসেছেন? পুলিশ ডাকবো? তখন হান বলে, তুমি পুলিশ ডাকতে চাও? ওর আইডি কার্ড দেখিয়ে বলে, পুলিশ এখানেই আছে। তখন সোহা আর কিছু বলে না। শিন হানের সাথে গাড়িতে ওঠে। হান বলে, তুমি কি জানো এই ব্যাপারে ও কেন সুইসাইড করতে গিয়েছিল? প্লিজ তুমি যা জানো আমাকে বলো, নয়তো সত্যিটা খুঁজে বের করতে পারবো না। সিন বলে, সত্যিটা জানার আগে সেই চশমাটা খুঁজে বের করেন। এটা বলে ও গাড়ি থেকে নেমে যায়। এদিকে দেখা যায় সান তার দুলাভাইকে ফলো করছিল। ওর দুলাভাই অন্য একটা মেয়ের সাথে ডেট করতে এসেছে এবং একটা গিফটও দেয়। রাতে ওর দুলাভাই ড্রিঙ্ক করছিল, সেখানে সান চলে আসে। বেল বাজলে ওর দুলাভাই বলে, কে? সান বলে, রুম সার্ভিস। দরজাটা খোলার পর সান ওর কলারটা চেপে ধরে। তখন ওর দুলাভাই বলে, দেখো আমি বুঝতে পেরেছি তুমি কেন এসব করছো। সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমার ভুল হয়েছে, আমি তোমার বোনের কাছেও ক্ষমা চেয়ে নিব, আর কখনো এসব করব না। সান বলে, আজকের মধ্যে এই সব কিছু সমাধান করতে হবে, নইলে খবর আছে। ফাইনালি সানের বিদেশে যাওয়ার দিন চলে আসে। সে চলে যাবে, ভাবছে চশমাটা কি আমার নিয়ে যাওয়া উচিত। তখন তার মাথায় আসে তার দুলাভাইয়ের সেই মেয়েটার কথা, যার সাথে ডেটে ছিল। তার নামটা সার্চ করতেই দেখে ওই মেয়েটা ফেসবুকে তার গিফট নিয়ে একটা পোস্ট করেছে। তার সাথে আরও একটা পোস্ট করেছে প্রেগনেন্সি নিয়ে। সে বলেছে, আর মাত্র কিছুদিন, তারপর আমি তোমাকে দুনিয়াতে দেখতে পাবো। এই সমস্ত পোস্ট দেখে সান বুঝতে পারে এই মেয়েটা শুধুমাত্র ওর দুলাভাইয়ের গার্লফ্রেন্ড না, এই মেয়েটা ওর দুলাভাইয়ের স্ত্রী হতে পারে। এটা দেখার পর সান তাড়াতাড়ি তার বোনের কাছে চলে আসছিল। কেউ একজন একটা গাড়ি দিয়ে তার দুলাভাইয়ের গার্লফ্রেন্ডের গাড়িকে ধাক্কা দিচ্ছিল, আর তার দুলাভাইয়ের গার্লফ্রেন্ড বলছিল, প্লিজ কেউ একজন পুলিশকে ডাকুন, ইনি আমার গাড়িটা ভেঙে দিবে। সান তখন এসে দেখে এই কাজটা ওর বোন করছিল। তখন ওখানে ওর দুলাভাই চলে আসে আর বলে, এখানে কি হচ্ছে? মেয়েটা তখন ওর দুলাভাইয়ের কাছে এসে নাটক করে বলে, ভাইয়া দেখো, মেয়েটা গাড়িটা আমার ভেঙে দিবে। তখন সান অনেক রেগে ওর দুলাভাইকে মারতে চলে আসে আর বলে, তুমি কি আদৌ মানুষ? তখন ওর বোন এসে বলে, ওকে মেরো না, সব দোষ আমার। আমি সেরকম ভালোবাসা পাইনি, আমি সেরকম স্ত্রী হতে পারিনি। ওই মেয়েটাই ওর ভালোবাসা, যার গর্ভে ওর সন্তান আছে। এটা বলে ওরা চলে আসে। এরপর দেখা যায় হানসিনকে সানার একটা নোটবুক দেখায়, যেখানে অনেকগুলো লাল দাগ দেওয়া। হানসিনকে বলে, এই দাগগুলোর মানে কি? আর এই দাগগুলো কি সেই চশমা পরলেই দেখা যায় যেটার কথা তুমি বলেছিলে? শিন বলে, হ্যাঁ, এই দাগগুলোর নাম এস লাইন, আর ওই চশমাটা পরলে এই লাইনগুলো দেখা যায়, যেটা দিয়ে দেখা যায় কে কতজনের সাথে সম্পর্কে লিপ্ত। হান তখন বলে, এই জন্য কি তুমি সবসময় চশমা পরে থাকো? শিন বলে, হ্যাঁ। হান বলে, তুমি অনেক কঠিন জীবন পার করছো, তাই না? এরপর স্কুলে মানবুক নামে একজন ম্যামকে দেখা যায় প্রধান টিচারের অধীনে থাকা এক ম্যাডাম তাকে বকাবকি করছে, কারণ সে কোনো কাজই ঠিকমতো করতে পারছে না। সে আসলে একজন অ্যাক্টর হতে চায়, অ্যাক্টিং করতে তার বেশ ভালো লাগে। তার এই বিষয়টা নিয়েও স্কুলের সবাই অনেক মজা নেয়। দেখা যায় মানবুক প্রতিদিন নিজেকে চেঞ্জ করে মানবুক নামে একটা হোটেলে আসে আর একটা রুম ভাড়া নিয়ে সেখানে অ্যাক্টিং এর প্র্যাকটিস করে। আর এই হোটেলে চাকরি করতো শিন, গেস্টদের চাবি দেওয়া, টাকা নেওয়া, এই সব কিছু কাজ করতো। হঠাৎ একদিন সেখানে সুহা চলে আসে ক্লাসের ক্যাপ্টেনকে নিয়ে। শিন বলে, তুমি এখন অনেক ছোট, তুমি হোটেলে কেন এসেছো? সুহা বলে, আমরা জাস্ট মজা করতে এসেছি। এরপর দেখা যায় ওখানে মানবুক চলে আসে। মানবুক বলে, 306 নম্বর রুমের একটা চাবি দিন। রুমে গিয়ে মানবুক নিজে নিজে প্র্যাকটিস করছিল, আর পাশের রুমে ছিল সেই স্কুলেরই মিউজিক টিচার। মানবুক মিউজিক টিচারকে নিয়ে ভাবছিল। একদিন মিউজিক টিচার মানবুককে বলেছিল, আপনি প্র্যাকটিস করবেন, একদিন অনেক বড় অভিনেত্রী হতে পারবেন। এই কথাটা মানবুকের বেশ ভালো লেগেছিল। মানবুক খেয়াল করে দেখে মিউজিক টিচার তার গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করছে। এতে মানবুক অনেক জেলাস হয়ে যায়, আর তার গার্লফ্রেন্ডকে মেরে তার গার্লফ্রেন্ডের ড্রেস পরে মানবুক টিচারের কাছে চলে আসে। টিচার মানবুককে দেখে বলে, আপনি এখানে কি করছেন? মানবুক বলে, কেন, আমাকে দেখতে ভালো লাগছে না? টিচারের কাছে আসতে চাইলে টিচার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। টিচার ঘর থেকে চলে যাবে, তখন মানবুক স্ট্যাপলার দিয়ে টিচারের মাথায় মারে, আর মিউজিক টিচার সেন্সলেস হয়ে পড়ে যায়। মানবুক তাকে কাছে টেনে নিয়ে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি, আর আপনি আমাকে রেখে অন্য একটা মেয়ের পিছনে সময় দিচ্ছিলেন। আরো অনেক কিছু বলছিল। এক সময় মানবুক দেখতে পায় টিচারের মাথার নিচ থেকে রক্ত ঝরছিল। এদিকে দেখা যায় সিনের সাথে জিউ দেখা করতে এসেছে। জিউ বলে, আসলে আজকে সুহা স্কুলে আসেনি, ওর একটা কাজ পড়ে গেছে, তাই তোমার সাথে ঘুরতে এসেছি। দুজনে মিলে খাবার খাচ্ছিল। এখানে সিন জিহুকে বলে, আমি জন্ম থেকে মানুষের মাথার উপরে লাল এক ধরনের লাইন দেখতে পাই। জিহু বলে, আমার মাথার উপর কি কোনো লাইন আছে? সিন বলে, না, তোমার, আমার আর সুহা, আমাদের তিনজনের মাথার উপর কোনো লাইন নেই। তুমি কি আমার এইসব কথা বিশ্বাস করো? জিহু বলে, হ্যাঁ, কেন করব না, কারণ তুমি কখনো মিথ্যা বলতেই পারো না। রুম পরিষ্কার করতে এসে সিন মানবুকের কথা শুনতে পায়। মানবুক বলছিল, আমি হঠাৎ দেখতে পাই এই রুমের ড্রেসিং টেবিলে একটা চশমা রাখ, যেটা চোখে পড়লে আমি অনেক কিছু দেখতে পাই, একটা এস লাইন। আর এই রুমটা আমার কাছে আমার দুনিয়া, আমার বিশ্ব, এখানে আমি নিজেকে রানী মনে করি। এরপর মানবুক নিজেই নিজেকে স্ট্যাপলারের পিন দিয়ে মেরে ফেলে। এখানে মানবুক নিজেকে মেরে ফেলার অনেক কারণ আছে।
কারণ সে সবসময় নিজেকে লুজার হিসেবেই দেখেছিল। সে কোনো কিছুতেই পারফেক্ট না, সে কখনোই কোনো কিছুতে এগোতে পারেনি, নিজেকে প্রমাণ করতে পারেনি, শুধু অপমান আর হেয় হয়েছে। আর সব থেকে বড় কথা, সে নিজের হাতে ওর ভালোবাসার মানুষকে মেরে ফেলেছে, তাই ও নিজেকে শেষ করে দিয়েছে। এরপর শিনের সাথে মিউজিক টিচারের গার্লফ্রেন্ডের দেখা হয়ে যায়, তাকে বেঁধে রাখা হয়েছে। এরপর শিন মিউজিক টিচারের রুমে এসে দেখে সে মৃত। সেখানে হান চলে আসে আর বলে, তোমার কি মনে হয় মানবুক এটা ওই চশমার জন্যই করেছে? শিন বলে, আমি জানি না, তবে মানবুক ম্যামকে আমি সব সময় চশমা পরেই থাকতে দেখেছি, আর এই চশমাটা আমার কাছে নর্মাল মনে হয়েছে। এরপর হান সেখানে চলে আসে যেখানে মানবুক সুইসাইড করেছিল। হান সেখান থেকে মানবুকের সেই চশমাটা খুঁজে পায়। হান তারপর ওই চশমাটা পরে নেয় আর সে নিজেই শকড হয়ে যায়, কারণ তার মাথার উপর সে অনেকগুলো লাইন দেখতে পায়। তখন ওর শিনের কথা মনে পড়ে। শিন বলেছিল যেভাবেই হোক এই চশমাগুলো ধ্বংস করতে হবে, তা না হলে কাউকে রক্ষা করা সম্ভব হবে না। আর এখানে এই চতুর্থ পর্ব শেষ হয়ে যায়। নেক্সট পার্টগুলো এখনও আসে নাই, তাই আমি এক্সপ্লেন করতে পারলাম না, তবে 2-1 মধ্যেই চলে আসবে।